আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 16 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। সুমাইয়া বলল, আরে কই যাবা, এখানেই থাকো বলছি। আমি বললাম আচ্ছা ঘুমাবো আমি ফোন টিপি। সুমাইয়া বলল ওকে সুইটহার্ট। আমি ফেসবুক চালাতে লাগলাম, আবার সেই আইডি থেকে মেসেজ। আজকে তো এর খোঁজ নিয়েই ছাড়বো, এই মেয়েটা কে। পরি বলল, কি আপনি সেই দিন অনলাইন? আমি বললাম তো কি করব, জীবনে কোনো মেয়ে আমাকে এভাবে বলে নাই, আমার কাছে একটা পিক চাইতে যা বলেছেন। পরি বলল, আচ্ছা সেসব বাদ দেন, এখন বলেন কেমন আছেন। আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? পরি বলল ভালো। আমি বললাম আচ্ছা একটা সত্যি কথা বলবেন, আপনি কে? পরি বলল, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আমি বললাম মানে কিছুই তো বুঝলাম না। আর কিভাবে দেখা হবে? পরি বলল, এ তো বুঝে কি করবেন। আচ্ছা কি করেন আপনি? আমি বললাম বউকে নিয়ে শুয়ে আছে। পরি বলল, মিথ্যা বলেন কেন, আপনি তো এখনো বিয়েই করেন নাই। আমি বললাম বিয়ে করি নাই তো কি হয়েছে, বিয়ের আগেই। পরি বলল, আপনার এসব কথা বাদ দেন, কেন অযথা মিথ্যা কথা বললেন। আমি বললাম আচ্ছা আপনি কে, যদি বলেন তাহলে আপনার সাথে কথা বলতে পারি, নইলে আর কথা বলবো না। পরি বলল, আপনার বিয়ে আগামী শুক্রবারে। আমি বললাম কি, আপনি জানলেন কি করে, অবাক হয়ে। পরি বলল, অনেক কিছু জানি, তবে আপনার বিয়ে হতেও পারে আবার নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। আমি বললাম হোয়াইট, এসব আপনি কি বলছেন? পরি বলল, বিশ্বাস করলেন না তাই তো, যখন হবে তখন বিশ্বাস করতে পারবেন। আমি বললাম এই দেখেন একদম রহস্যময় কথা বলবেন না, আর আমার বিয়েতে আপনার দাওয়াত আসবেন। পরি বলল, আমি আসলে আপনার মান ইজ্জত থাকবে না। আমি বললাম কেন কেন? পরি বলল, কোনো কারণে দেখবেন আপনার বিয়ে ভেঙে গিয়েছে, তখন আমার কথা মনে করবেন, আর এজন্যই আসবো না। আমি বললাম এই দেখুন ফালতু কথা একদম বলবেন না, আমাদের বিয়ে হবে, আর আপনাকে আমি চিনি না জানি না, অযথা আমাকে ভয় কেন দেখাচ্ছেন। পরি বলল, আপনার সাথে আমার দেখাও হয়েছে, কথাও হয়েছে, তবে আপনি আমাকে চিনেন, খুব কাছের মানুষ আমি আপনার। আমি বললাম দেখেন টেনশন বাড়াবেন না, এক কথায় ভালো, আমি আপনাকে চিনি না। পরি বলল, আপনার বোন ঈশা কেমন আছে? আমি বললাম আমার বোনকেও আপনি চিনেন? পরি বলল, বলছি তো আপনার সম্পর্কে সব জানি আমি। পরি বলল, একটা কথা বলতে পারি? আমি বললাম কি বলবেন বলেন। পরি বলল, আমি আপনাকে পছন্দ করি। আমি বললাম মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, এতে বলার কি হলো? পরি বলল, এই পছন্দ সেই পছন্দ না। আমি বললাম দেখেন আপনার রহস্যময় কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। পরি বলল, নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার পাশে কেউ থাকবে না, সম্পূর্ণ একা হয়ে যাবেন। যখন আপনি একা হয়ে যাবেন তখন আমাকে একটা মেসেজ করবেন, আমি আছি সব সময় আপনার পাশে। আমি বললাম দেখেন এসব আজাইরা কথাবার্তা আমার ভালো লাগছে না বাই। পরি বলল, আমি এক সপ্তাহে অনলাইনে আসবো না। আমি বললাম তা কেন? পরি বলল, একটু পার্সোনাল দরকার আছে, আর আপনি আমার সাথে কথা বললেন মন খারাপ করবেন, তাই আমি চাই আপনি খুশি থাকেন। আমি বললাম আমার কি, আপনি অনলাইনে আসলে আসেন, না আসলে না আসেন, আপনার যা ইচ্ছা তাই করেন। পরি বলল, একটা কথা কি জানেন? আমি বললাম বলেন। পরি বলল, আজও এই পৃথিবীর মানুষগুলা চিনতে পারলাম না, সবাই স্বার্থপর, নিজের প্রয়োজন মতো আপনাকে ব্যবহার করে আবার আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে, তবে সেটা আপনি চিন্তাই করতে পারবেন না। আমি বললাম এই কথা বললেন কেন? পরি বলল, বুঝবেন বুঝবেন, তবে এখন বুঝবেন না, জানেন খুব আফসোস হয় আপনার জন্য। আমি বললাম আমার জন্য আপনাকে আফসোস করতে হবে না, জানতো আপনি মাথাটাই নষ্ট করে দিলেন। অফলাইন হয়ে চিন্তা করতে লাগলাম এই মেয়েটা কে, আর কি সব রহস্যময় কথা বলে, শুনতেও আমার খুব ভয় লাগে। আসলে আজকে যেন এই মেয়েটার কথা শুনে বুকটা কেমন কেমন যেন তরতর করে কাঁপছে। তবে সত্যি কি এই সামনে বড় কিছু হতে পারে না? আরে আরে না না না, আমিও কি যে যখন যে যাই বলে তাই নিয়ে চিন্তা করি, তবে এই মেয়ে আমার পরিচয় জানে কিভাবে? সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে ঘুমিয়ে আছে। আসলে প্রিয়জনের কাছে থাকলে মনে হয় যেন কোনো টেনশনই থাকে না। সুমাইয়ার চুলগুলো মুখ থেকে সরিয়ে দেখতে লাগলাম, এভাবে দেখলে পরে নেশা হয়ে যাবে। আস্তে আস্তে সুমাইয়াকে আমার কাছ থেকে ছাড়িয়ে দিলাম, শুয়ে দিলাম। আমি রুম থেকে বাহির হলাম, আজকে একটু বাহিরে যাই, অনেকদিন হলো যেন ঘরবন্দি হয়ে পড়ে আছি। বাসা থেকে বের হয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, আর মানুষ দেখছি, দুনিয়াতে কত রঙের মানুষ আছে তার কোনো হিসেব নেই। আসলে পরি ঠিকই বলেছে, মাঝে মাঝে আপন মানুষগুলোই পর হয়ে যায়। এই পৃথিবীতে শুধু এখন টাকার খেলা চলে। হঠাৎ আমার নজর পড়ল একজন ব্যক্তির ওপর, যে আমাকে প্রথম দিনেই মন্ত্রীর কাজে আসতেই কিডন্যাপ করেছিল, তবে এখানে একজন আছে। আজকে চান্দুকে পাইছি, ছাড়বো না, আমাকে যেভাবে মারছে আমি এর বেশি মারবো। এখনো আমার শরীরে হাত দিলে মায়ের কথা
মনে পড়ে হয়। আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম, তবে মুখটা ভালো করে ডেকে, যাতে চিনতে না পারে। আমি বললাম, ভাই ভাই আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। কাঁদো কাঁদো সুরে বললাম। কি হয়েছে তোমার ভাই? আমি বললাম, ভাই আমার আম্মুকে ওরা কিডন্যাপ করে জায়গায় বন্দি করে রেখেছে, বলেছে 1 কোটি টাকা দিতে হবে। ভাই আমি গরিব ঘরের ছেলে, এত টাকা আমার কাছে নেই। আপনাকে একটু শক্তিশালী মনে হয় আর আপনি খুব সাহসী মনে হচ্ছে, একটু পাম দিয়ে আমাকে একটু সাহায্য করবেন ভাই, প্লিজ প্লিজ, আপনার পায়ে পড়ি। আরে আরে কি করছেন? মানুষকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। চলেন আমার সাথে, দেখি আপনার মাকে কে কিডন্যাপ করেছে। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ ভাই, চলুন। আমি ওকে নিয়ে একটা গুডাউনে যেতে লাগলাম। পাশের দোকান থেকে অজ্ঞান হওয়ার একটা ওষুধ কিনলাম। গুডাউনের কাছে আসতেই, কই তোমার মা দেখতে পাচ্ছি না তো। আমি বললাম, এই তো এখন দেখবেন, বলে ওর মুখে স্প্রে ছুড়ে দিলাম। বেচারি অজ্ঞান হয়ে গেল। আমি ওকে টেনে ভিতরে নিয়ে গেলাম, হাত পাগুলো বেঁধে নিচে ফেলে দিলাম। এক এক করে সবাইকে আগে আনতে হবে। আমি ওর মুখে পানি ছুড়ে দিলাম। কে কে? আমি মুখের মাস্ক সরিয়ে, দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। ভাই আপনি? আমি বললাম, এখন ভাই ডেকে কি করবি? ওদের সবাইকে আসতে বল। ভাই আমাকে এভাবে বেঁধে রাখলেন কেন? আমি বললাম, ও আমাকে যে প্রথম দিন কি মার দিলি, তোর কথা তো তোর মনে নেই? আসলে ভাই এখানে আমার কোনো দোষী নাই, হয়েছে কি? আমি বললাম, কোনো কথাই তোর আমি শুনতে চাই না, পকেট থেকে ফোনটা বের কর, এখানে তোদের নাম্বার আছে তো। কাদের কথা বলছেন? আমি পেন থেকে বেলটা খুলে আর গুলিটা সামনে রেখে, এখন বল ওদের ফোন নাম্বার আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই আছে, সাইমন লেখা আছে দেখেন। আমি ফোন নাম্বারটা বের করে বললাম, নে কথা বল আর এখানে আসতে বল। ওরা আমার কথা মতো সব কল একে একে সবাইকে কল দেওয়া শেষ করলো। একটু পর একটা মাইক্রোর শব্দ পেলাম। আমি স্প্রেটা হাতে নিলাম, ওরা ভিতরে ঢুকতে সবার মুখে স্প্রে করে দিলাম। ওরা সবাই অজ্ঞান হয়ে গেল। সব কয়টাকে বেঁধে নিচে রাখলাম, সবারই জ্ঞান ফিরতেই আমি বললাম, কি আমাকে চিনতে পারলে? আপনি আপনি ভাই ভাই আমাদের মাফ করে দিন। আমি বললাম, কিভাবে মাফ করি বল? আমি সেদিন তোদের খুব করে বলছি, আমার ব্যাপারটা কোথায় কিছু বললি না, আর আজকে ভাবলি কি করে আমি তোদের ওপর দয়া দেখাবো? ভাই ওসব কিছু তো আমরা মন্ত্রীর কথা মতো করেছি। আমি বললাম, কি? হ্যাঁ ভাই সব সত্যি বলছি, মন্ত্রী বলেছে আপনাকে মারতে, আর ওনার কথা মতো সবকিছু আমরা। ওদের কথা শুনে আমার রাগ মাথায় উঠে গেল। শেষমেশে সময় আমাকে মারতে বলল। বেল দিয়ে সব কয়টাকে ইচ্ছা মতো মারতে লাগলাম। ভাই ভাই আমাদের আর মারবেন না, আমরা কিছুই করি নাই, প্লিজ ভাই ছেড়ে দিন। আমি বললাম, চুপ, কোনো কথা বলবি না, নইলে গুলি দিয়ে খুলি উড়িয়ে দিব। মারতে মারতে সব কয়টা অজ্ঞান করে ফেললাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সুমাইয়া আমাকে মারার জন্য বলল। কিভাবে ও এইটা করতে পারলো? ফোনটা বের করে সুমনকে কল দিলাম। একা একা এদের হাসপাতালে নিতে পারবো না। আমি বললাম, কই তুমি? সুমন বলল, ম্যামের বাসার নিচে স্যার। আমি বললাম, 3 জন বডিগার্ড নিয়ে জায়গায় এসো। সুমন বলল, জি স্যার আসছে। ফোনটা কেটে বসে আছি। কি করে পারলো সুমাইয়া আমার সাথে এমনটা করতে? আমাকেও লোক ভাড়া করে মারলো কেন? কি অপরাধ করেছিলাম আমি? সুমন মনে মনে চিন্তা করতে লাগলো। স্যারের কণ্ঠটা তো কেমন কেমন লাগছে, ম্যামকে গিয়ে বলি। সুমাইয়া বলল, কেন আসছো বলো। সুমন বলল, ম্যাম আমার মনে হয় স্যার কোনো বিপদে পড়েছে, আমাদের যেতে বলছে। সুমাইয়া বলল, কি? সুমন বলল, জি ম্যাম। সুমাইয়া আমার ফোনে কল দিল। আমি সুমাইয়ার কল রেখেই কেটে দিলাম। ছাড়বো না আমি ওকে, আমার সাথে বেইমানি। আমি বসে আছি প্রায় অনেকক্ষণ হলো। কিছুক্ষণ পর 8টার মতো মাইকো ঢুকে গেল। কি রে, আমি তো শুধু সুমনকেই আসতে বলছি, এত মাইকো আসলো কেন? কারণ কিছুই তো মাথায় ঢুকছে না। দেখছি সুমাইয়াও আসছে, তাই তো বলি এত মাইক্রো কেন আসলো? সুমাইয়াকে দেখে রাগে গুডাউন থেকে বের হয়ে গেলাম। সুমাইয়া আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল, বাবু তোমার কিছু হয়নি তো? আমি বললাম, ছাড়ো আমাকে, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না। সুমাইয়া বলল, কি সব কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি বললাম, চুপ, কোনো কথাই তোর মুখ দিয়ে শুনতে চাই না। আমার কথা শুনে বডিগার্ড আমাকে মারতে আসছে। সুমাইয়া হাত দিয়ে ইশারা করলো আমার কাছে না আসতে। আমি বললাম, কি আমাকে মারতে চাচ্ছিস? পারিস তো শুধু এইটাই করতে, চিন্তা করিস না, তোর বাসা থেকে চলে যাব বলেই বেরিয়ে গেলাম। একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। সুমাইয়া কেন আমার সাথে এমন করলো? সুমন বলল, ম্যাম এই লোকগুলা তো তারাই যারা রনিকে প্রথম দিন মারছিল, আর দেখেন আজকে সবগুলাকে মেরে কি অবস্থা করে রাখছে। সুমাইয়া বলল, সব বুঝে গিয়েছি আমি, তোমরা মিলে ওদের হাসপাতালে ভর্তি করো, দেখে আসো আগে। ওকে আমি গিয়ে আটকাই, নইলে সত্যি সত্যি চলে যাবে। আমি একটা রিক্সা নিয়ে সরাসরি বাসায় এসে গেলাম। দরজা লাগিয়ে নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলাম। কেন সুমাইয়া আমার সাথে এমন করলো? এখন
পরীর কথা খুব মনে পড়ছে। পরী ঠিকই বলেছে, আপন মানুষগুলা একদিন দেখবে ঠিকই পর হয়ে যাবে। এই দুনিয়ার সব স্বার্থপর, কেউ ভালো না, আর কাউকে আমি বিশ্বাস করব না। হঠাৎ দেখি দরজাকে যেন টোকা দিচ্ছে। আমি চোখের পানি মুছে আমি বললাম, কে কে? সুমাইয়া বলল, রনি, আমার কথাটা একবার শোনো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট আগে আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।